আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন এমআইএসটি ক্র্যাশ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ইংরেজির ফার্স্ট লেকচার, এইটাতে কিছু কোয়েশ্চেন সলভ করে দেখব যে আসলে এমআইএসটিতে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, কোন রুলগুলো থেকে বেশি কোয়েশ্চেন হয়, আর আমরা সহজে কিভাবে এক্সাম হলে কোয়েশ্চেন আনসার করতে পারি। তো ইংলিশটা যেহেতু সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে ইংরেজি অনেকদিন চর্চা করা হয় না, যেই কারণে হচ্ছে কম সময় কিভাবে কভার করা যায় এমআইএসটির জন্য। তো কোয়েশ্চেন সলভ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। ওকে, এখানে শুরুতে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব 5টা দেওয়া আছে, এরকম আসে। খুবই বেসিক যে রুলগুলো আছে, দেখা যায় যে একটু এক্সেপশনাল যেগুলো থাকে না মাঝে মধ্যে, যে এক্সেপশন কিছু রুল বা কিছু পার্টিকুলার রুল যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ থাকা লাগে। রেগুলার গ্রামারে যেগুলো আমরা পড়ি সেগুলোর পাশাপাশি যে স্পেশাল নোট হিসেবে যে রুলগুলো থাকে সেইগুলো থেকেই মোস্টলি এমআইএসটিতে কোয়েশ্চেনটা হয় ইংরেজি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। যেমন আমরা যদি দেখি, I couldn't mend the computer myself, so I dash at a shop. বাংলায় যদি আমরা বলি যে কম্পিউটারটা সে একা একা কি গুছাইতে পারে নাই, এই জন্য সে দোকানে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কোন টপিক থেকে আসলে আসছে। এটা হচ্ছে, তোমরা একটা টপিক পড়ে থাকো কজেটিভ ভার্ব, ঠিক আছে? নিজের পরিবর্তে আরেকজন যখন ওই কাজটা করে দেয়, তো এটা হচ্ছে পজিটিভ ভার্বের রুল। যেমন দেখো, সে নিজে কিন্তু কম্পিউটারকে মেন্ট করতে পারে নাই, সো দোকানে নিয়ে গেছে। তো অর্থাৎ আমি কম্পিউটার ঠিক করতে পারি নাই, সো আই, এখানে এটার আনসার হবে হ্যাড ইট রিপেয়ার্ড। এখন বিষয়টা দেখো, কোথায় এই জায়গায় এত বড় রুল কেমনে আসলো, মানে এত বড় আনসার কিভাবে আসলো, এটা থাকে সবচেয়ে বড় প্রশ্ন। তো যখন পজিটিভ ভার্বে তুমি যখন অন্যকে দিয়ে কাজটা করাবা, তখন তোমার দেখো, আই হ্যাড মাই কার ওয়াশড, এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করো, যে আমি আমার গাড়িটা ধুইয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গাড়িটা ধুই নাই, ঠিক আছে? যে সাবজেক্ট আছে সে কিন্তু কাজটা করে নাই। কাজটা করেছে কি, অবশ্যই যে কার ওয়াশে নিয়ে গেছে, আই হ্যাড মাই কার ওয়াশড, এর মানে হচ্ছে কি আমি আমার গাড়িটা কাউকে দিয়ে ধুইয়েছি। তো এইখানেও সেম বিষয়টা, আই হ্যাড ইট রিপেয়ার্ড এট এ শপ, অর্থাৎ দোকানে যারা আছে তারা কাজটা করেছে, তো কাজটা আমি করিয়েছি। ঠিক এই কারণে এখানে হ্যাড প্লাস V3 হয়। পজিটিভ ভার্বের ক্ষেত্রে অলওয়েজ হ্যাড প্লাস V3। তো আই আছে এখানে, সো আইয়ের পরে কি আসবে? হ্যাড, আই হ্যাড। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু অবজেক্টটা চলে আসছে, এই যে মাই কার, অর্থাৎ আমার গাড়িটা। তাহলে আমি এখানে মূল যে জিনিসটা আমার কম্পিউটার, তো কম্পিউটারের পরিবর্তে এখানে আমি একটা প্রোনাউন নিয়ে আসলাম, যে আই হ্যাড ইট। তারপরে আমার কি মেন ভার্বের V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রিপেয়ারের পরিবর্তে রিপেয়ার্ড দিয়ে দিলাম। তুমি যদি মেন্ডের সাথে মিল রাখতে পারো তাহলে মেন্ডের V3 বসায় দিলেও অসুবিধা নাই। বাট রিপেয়ার্ড ওয়ার্ডটা কিন্তু শুনতে ভালো দেখা বা সুন্দর লাগে আর কি। তো বুঝতে পারছো, সাবজেক্ট প্লাস হ্যাড হবে, প্লাস আমি কি বোঝাবো, এই অবজেক্টটা বসাইলাম আমার কম্পিউটারের পরিবর্তে ইট, দেন ভার্বের V3। এটাকে বলা হচ্ছে কি কজেটিভ ভার্ব, যখন সাবজেক্ট নিজে কাজটা করে না, সে অন্যকে দিয়ে কাজটা করায়। এইখানে যদি আমি আরেকটু ডিটেলড বর্ণনা দিতে চাই, তাহলে বলতে পারি যে এখানে আমি দুইটা অবজেক্ট আনতে পারি, ঠিক আছে? আই হ্যাড মাই কার ওয়াশড বাই সামওয়ান, মনে করছে মাই ফ্রেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, বাই মাই ফ্রেন্ড। এর মানে হচ্ছে কি কাজটা করিয়েছি আমি, করেছে কে? আমার ফ্রেন্ড। তাহলে এখানে একটা অবজেক্ট থাকে হচ্ছে মাই ফ্রেন্ড, আর একটা হচ্ছে কি মাই কার। সেম ভাবে শপের কোনো এমপ্লয়ি অ্যান্ড আমার কম্পিউটার, দুইটা অবজেক্ট, সাবজেক্ট আই, কিন্তু কাজটা আমি করব না, আমার দ্বারা কাজটা সংগঠিত হবে না, কাজটা করে দিবে অন্য আরেকজন, কাজটা করাবো আমি। কাজ করানোর ক্ষেত্রেই কিন্তু এটা হয় সাধারণত। সো আই হ্যাড ইট রিপেয়ার্ড অ্যাট এ শপ, অর্থাৎ আমি একটা দোকানে এটা কি ঠিক করিয়ে নিলাম। এই হচ্ছে তোমার বেসিক পজিটিভ ভার্বের মোটামুটি একটা আইডিয়া। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে যখন তোমার খেয়াল করতে হবে কোন জিনিসগুলা, যে খেয়াল করতে হবে
সাবজেক্ট কি কাজটা করতেছে কিনা। সাবজেক্ট যদি কাজটা না করে অন্য কাউকে দিয়ে করায় তখন কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হবে। হ্যাড প্লাস অবজেক্ট প্লাস V3 বসায় দাও, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম। তো এইখানে বলছে কি হি সেড দ্যাট হি ড্যাশ বি। এটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আমরা ইউজুয়ালি যেভাবে ইংরেজিতে কথা বলি সেই অনুযায়ী আমি বসাই দিতে পারি হি উড বি আনএবল টু কাম। ওকে, এছাড়া আরেকটা যেটা উপায় আছে সেটা হচ্ছে, যেমন দেখো এটাকে যদি আমরা হচ্ছে, এটা কি ন্যারেশনের চিন্তা যদি আমরা করি, এটা আছে ইনডিরেক্ট স্পিচে, এটাকে আমরা ডিরেক্ট স্পিচে নিয়ে যাই। মানে হি সেড, আইটা কি হবে, সরি হিটা কি হবে, হি হবে আই। আই উইল বি আনএবল টু কাম। অথবা চাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি আই উইল নট বি এবল টু কাম। এইভাবে যদি আমরা লিখি তাহলেও হচ্ছে। দেখো এখানে ডিরেক্ট আছে, ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্টে নিতে চাই আমরা তাহলে কি হয়, উইলটা হয়ে যায় কি উড, তাই না? উইলটা হয়ে যায় উড। সিম্পলি এইটা দিয়েও তুমি আনসার করতে পারো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় যেহেতু হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আছে। তো ডিরেক্টে যদি আমার হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা হয়ে যায় কি পাস্ট ফর্ম, সেই হিসাবে এখানে উড বসাইতেছি আমি, তাহলে এটাও কারেক্ট। আরেকটা ওয়ে হচ্ছে যে এত ক্যালকুলেশনে আমি যাব না, এত ক্যালকুলেশনে আমি না গিয়ে আমি দেখলাম এখানে সেইড আছে, হি সেইড দ্যাট, তার মানে অতীতকালে কোনো একটা কথা বলছে সে, তাহলে এটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমার এই অংশটাও তো কি হবে পাস্ট ফর্মে হবে, ঠিক আছে? হি সেইড দ্যাট হি উড বি আনএবল টু কাম। পাস্ট আর প্রেজেন্ট তো মিলে হবে না, সে অতীতে একটা কথা বলেছে তাহলে সেটা কি অতীতকালের হিসেবেই বলেছে। তাহলে শুধুমাত্র যদি ডিরেক্ট করি তখনই আমরা কি অতীতকালের একটার সাথে বর্তমান কালের বিষয়টা আনতে পারি। কিভাবে পাস্টের সাথে প্রেজেন্ট আনতে পারি, কারণ সে অতীতে নিজের মুখে ডিরেক্টলি কিভাবে বলেছিল সেইটা আমি জাস্ট কোট করতেছি। তো শুধুমাত্র কোটের ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমরা কোনো কোটেশন দিচ্ছি তখন কিন্তু সেটাকে আমি অ্যাজ ইট ইজ রাখতেছি যেইভাবে সে বলেছিল। এই জন্যই কিন্তু এই ডিরেক্টে সেটা উইল বি আর ইনডিরেক্টে কি হয় উড বি। সো এটার আনসার কি উড। তাহলে আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চন, হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং। ওকে, এখানে অ্যাডভাইস একটা ভার্ব আছে তাই না, অ্যাডভাইস, অ্যাডভাইস একটা ভার্ব আছে, তাহলে হি অ্যাডভাইজড মি ড্যাশ, এখানে আমার কি রাইট ফর্ম অফ ভার্ব আরেকটা ভার্ব আনতে হবে। তাহলে এখানে যদি আমি ভার্ব আনতে চাই, দুইটা ভার্ব যদি আমার পাশাপাশি বসাইতে হয়, দুইটা ভার্ব বসাইতে হইলে আমার কি করতে হবে, একটাকে আইদার ইনফিনিটিভ করতে হবে অথবা জিরান্ট করতে হবে। তো অ্যাডভাইজের সাথে টু প্লাস V1 যায়, ইনফিনিটিভ মানে তো এটাই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো টু প্লাস V1 বসাবো আমি, তো এটাকে আমি হি অ্যাডভাইজড মি টু কুইট দিতে পারি, অর্থাৎ ছেড়ে দেওয়ার জন্য বলল। চাইলে আরেকটু ফ্যান্সি ইউজ করা যায় টু গিভ আপ, গিভ আপ মানেও তো কি ছেড়ে দেওয়া। তো হি অ্যাডভাইজড মি টু গিভ আপ দেই, টু কুইট দেই, দুইটার যে কোনোটাই হবে, তো টু কুইটই দেওয়া যায়। হি অ্যাডভাইজড মি টু কুইট স্মোকিং, অর্থাৎ এখানে একটা ভার্ব, পরের ভার্বটা কি অবশ্যই ভার্ব প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ হবে। তো এখানে আমি ইনফিনিটিভ হিসেবে লিখলাম যেটা মোর সুইটেবল। ওকে, নেক্সট, জাস্ট নাও হি ড্যাশ হোয়েন হি ইজ ফিনিশড হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ। এটা খুব সম্ভবত ভুল আছে। জাস্ট নাও যদি থাকে, আচ্ছা এইটুকু আমি বলে দিই, যদি জাস্ট নাও থাকে, জাস্ট নাও যদি থাকে, নাও জাস্ট নাও এই জিনিসগুলো যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। এইটা হচ্ছে প্রপার রুল।
যদি আমার জাস্ট নাও জাস্ট থাকে। তাহলে এখানে যদিও সেন্টেন্সটা একটু ভুল আছে, আমি কারেক্ট করে দিচ্ছি, এটা টাইপো হয়েছে স্লাইড টাইপিং এর সময়। ওকে, জাস্ট নাও হি ইজ হ্যাভিং হিজ ডিনার, এটা দিতে পারি আমরা। হি ইজ হ্যাভিং হিজ ডিনার, আমরা চাইলে হচ্ছে ইটিং দিতে পারি, ইটিং হিজ ডিনার। আবার যদি ফিনিশের সাথে মিল রাখতে চাই তাহলে আমরা দিতে পারি হচ্ছে ফিনিশিং হিজ ডিনার। মূল জিনিসটা হচ্ছে এটাকে আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স করতে হবে জাস্ট নাও আছে যেহেতু। তো জাস্ট নাও হি ইজ ইটিং হিজ ডিনার, হোয়েন হি ইজ ফিনিশড হিজ ডিনার হি সেজ হিল সি ইউ, এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সটা, খুব সম্ভবত যেরকম হওয়ার কথা। ওকে, তো জাস্ট নাও হি ইজ হ্যাভিংও দিতে পারো, অর্থাৎ সে ডিনার হচ্ছে হ্যাভিং হিজ ডিনার, অর্থাৎ সে আচ্ছা এখানে ইজ লিখে ফেলছে, এটা হবে হিজ। জাস্ট নাও হি ইজ হ্যাভিং হিজ ডিনার, অথবা জাস্ট নাও হি ইজ ইটিং হিজ ডিনার, অথবা হি ইজ ফিনিশিং হিজ ডিনার, বাট হোয়েন হি ইজ ফিনিশড হি সেজ হি উইল সি ইউ, এটাই হচ্ছে এখানের কারেক্ট আনসার। ওকে, নেক্সট ডে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। ওকে, সেম এখানে হচ্ছে কি গেভ আপ, গেভ আপ যদি গ্রুপ হিসাবে বসে আর কি, একসাথে ছেড়ে দেওয়া। তো গেভ, গেভ কি একটা ভার্ব, হি গেভ আপ ড্যাশ ফুটবল, তাহলে সে খেলা ছেড়ে দিয়েছে, অবশ্যই কি ছেড়ে দিয়েছে, খেলা। এখন আমি তো প্লে দিতে পারি না তাই না, যেহেতু গেভ একটা আছে ভার্ব, তাহলে আরেকটা ভার্ব যদি আমার আনতে হয়, একটু আগেই বলেছি আইদার ইনফিনিটিভ অথবা জিরান্ট করে দিতে হবে, তাহলে হি গেভ আপ প্লেইং ফুটবল, ঠিক আছে। জাস্ট হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, তাহলে এখানে আমার আইএনজিটা মোর সুইটেবল, টু প্লেয়ার চেয়ে প্লেইং বেটার, ঠিক আছে। তাহলে সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে যখন সে বিয়ে করেছে, হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড। তাহলে এই গেল আমার রাইট ফর্ম অফ ভার্বের বেসিক কিছু বিষয়। তো অলওয়েজ আমরা কমন যেভাবে বসায় দিই তার চেয়ে একটু ডিফারেন্ট আসে, কারণ হচ্ছে কি কমনগুলা কিন্তু মোটামুটি সবাই পারে, তো একটু জাস্ট টেস্ট করে আর কি। তো এই রুলগুলো যদি আমরা মোটামুটি দেখি তাহলে কিন্তু আশা করা যায় যে কমন পড়বে। ওকে, ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ফলোইং সেন্টেন্স কোয়েশ্চেন্স অ্যাজ ডিরেকশন। ওকে, আমরা কিছু সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখি। এখানে ইউজুয়ালি কি আছে, অ্যাসার্টিভ, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, অ্যাক্টিভ প্যাসিভ আছে, ন্যারেশন আছে, প্রত্যেকটা টপিক থেকে একটা একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে আর কি সহজভাবে বলতে গেলে। ওকে, আমরা সলভ করি। হাউ জেনারাস ইজ, হাউ গর্জিয়াস ইজ দ্য সানসেট, জেনারাস পড়তেছিলাম কেন, হাউ গর্জিয়াস ইজ দ্য সানসেট, অর্থাৎ সূর্যাস্তটা কতই না সুন্দর। তো এই ধরনের যখন আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে চাই তখন ফার্স্টে হচ্ছে কি আমার মূল সাবজেক্টটা নিয়ে আসতে হয়। তো লিখে দিলাম সানসেট, আচ্ছা এখানে দি আছে, তো শুরুতে আমি কি বলবো, দি সানসেট। ওকে, দি সানসেট, অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, নিয়ে আসো ইজ, এইটুকু শেষ থেকে চলে আসলেই হবে, দি সানসেট ইজ। এখন বাকি থাকে হচ্ছে হাউ গর্জিয়াস, এইটাকে আমি কিভাবে নিয়ে আসব। তো এই হাউ এর পরিবর্তে, হোয়াট এর পরিবর্তে ম্যাক্সিমাম টাইমে আমরা বসা হচ্ছে কি গ্রেট, ভেরি। তো সিচুয়েশন অনুযায়ী এখানে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, তো এখানে আমি হচ্ছে কি ভেরি দিই, দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস। দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস, এই হচ্ছে আমার আনসার। তো হাউ, হোয়াট এগুলো যদি থাকে সাধারণত আমরা তখন কি করি, ভেরি আনি, গ্রেট আনি, এই দুইটা আসে কি কি, ভেরি অথবা গ্রেট। যেমন হোয়াট এ ফুল হি ইজ এ গ্রেট ফুল, ওই ক্ষেত্রে গ্রেট আসছে। তো এখানে গর্জিয়াসের সাথে ভেরি গর্জিয়াস, তো দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস, এক্সক্লামেশন মার্ক তো উঠেই যাবে, ফুল স্টপ। এই হচ্ছে আমার প্রথমটার আনসার। ওকে, তাহলে এটা গেল। নেক্সট স্টেপ, বিকজ আই স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম আই ওয়াজ এবল টু গেট এ গুড গ্রেড। ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোন ফর্মে আছে। বলেছে সিম্পল করার জন্য, এটা আছে হচ্ছে কমপ্লেক্সে, এই যে দেখো বিকজ, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলা যদি শুরুতে থাকে তাহলে সেটা হচ্ছে কি কমপ্লেক্স।
তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিকজটাকে আমরা তুলে দিব, এরপর প্রথম যে ভার্বটা আছে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। অর্থাৎ এক্ষেত্রে দুইটাও করা যায়, এক হচ্ছে বাই প্লাস জিরান্ট করা যায়, যে বাই প্লাস জিরান্ট, অথবা শুধু জিরান্ট দিয়েও আমরা করতে পারি। তো শুধু জিরান্ট দিয়েই করি আমরা, ঠিক আছে। স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম, তাই না? স্টাডি আছে ভার্বটা, তাহলে স্টাডিং হার্ড ফর দি এক্সাম, কমা আই ওয়াজ এবল টু গেট এ গুড গ্রেড, বাকি এইটুকু তোমার সেম থাকতেছে। তাহলে এখানে আমার কি হয়েছিল, যে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব যেটা ছিল মেইন ভার্ব, সেটাকে আমি কি করলাম, এটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করে দিলাম। তাহলে স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম আই ওয়াজ এবল টু গেট এ গুড গ্রেড, এইটা হচ্ছে আমার আনসার। অথবা বাই স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম আই ওয়াজ এবল টু গেট এ গুড গ্রেড। সিন্স এস বিকজ থাকলে এই যে দেখছো বিকজ আই, এইটুকু বাদ দিয়ে এই ভার্বটার সাথে কি করবা, ভার্ব প্লাস আইএনজি করে দেবা, এইটুকু জানলেই হবে, বাকি সব কিছুই সেম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টের মেইন ভার্বকে এই করবো কিচ্ছু জানার দরকার নাই, ঠিক আছে। এইটুকু মাথায় রাখো। সিন্সেস বিকজ এর রুলের ক্ষেত্রে বিকজ প্লাস সাবজেক্ট আমি তুলে দিয়ে ফার্স্ট যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি করে দিয়ে বাকি সব কিছু সেম, অথবা বাই যুক্ত করে দিতে পারি আমরা, বাই প্লাস জিরান, যেহেতু বাই প্লাস জিরান, আর নেগেটিভ হলে উইদাউট প্লাস জিরান, ঠিক আছে। ওকে, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স ওয়ান, লার্ন টু এডুকেট ইয়োরসেলফ। যখন এই ধরনের কোনো সেন্টেন্স থাকবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, লার্ন টু এডুকেট ইয়োরসেলফ অর্থাৎ নিজেকে শিক্ষিত করতে শেখো। এই ক্ষেত্রে অলওয়েজ রিলেটিভ প্রোনাউন আনার চেষ্টা করবা। যেমন দেখো, কে ইয়োরসেলফ কিন্তু আছে, তাহলে সাবজেক্টকে বসবে ইউ, তাই না? তাহলে লার্ন, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না, লার্ন টু এডুকেট ইয়োরসেলফ, তাহলে এখানে একটা উপদেশ দিয়েছে, তাহলে উপদেশ হলে উচিত, শুড, মেইন ভার্ব কে লার্ন, দিলাম লার্ন, ইউ শুড লার্ন। এখন আমি কি করব, ঠিক আছে না? এখানে কি করা যায়, এই যে টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভের আগে অলওয়েজ একটা কি রিলেটিভ প্রোনাউন আনতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমি আনতে পারি, রিলেটিভ প্রোনাউন যদি আমি আনতে চাই, হোয়াট, হাউ, হুইচ, এছাড়াও আমরা নমিনাল দ্যাট আনতে পারি, ঠিক আছে না? তো এইগুলাই তো আমরা সাধারণত আনি। তো এখানে দেখো কি করতে হবে, ইউ শুড লার্ন, হাউ আনলে সবচেয়ে সুইটেবল, হাউ টু এডুকেট ইয়োরসেলফ, ইউ শুড লার্ন হাউ টু এডুকেট ইয়োরসেলফ। তোমার এটা শেখা উচিত যে কিভাবে তুমি নিজেকে শিক্ষিত করে তুলবা। তো এক্ষেত্রে তুমি জাস্ট একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবা। ওকে, গেল এটা। আচ্ছা, মুছে ফেললাম, এটা কি থাকবে, থাকুক। ওকে, ইট ইজ নোন টু মি দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, মেক ইট অ্যাক্টিভ। এখানে একটু দেখো, ইট ইজ নোন টু মি, এইখানে একটা আছে কি প্যাসিভ, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। ওকে, এইটা যে প্যাসিভ, নো এর সাথে কখনো বাই বসে না, নো এর সাথে অলওয়েজ কি হয়, টু বসে। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবো যে নো যে ভার্বটা আছে সেটার সাথে সবসময় কি বসে, টু বসে, মানে প্যাসিভ হওয়ার সময় আর কি। ইট ইট ইজ নোন বাই মি হয় না, এটা হয় ইট ইজ নোন টু মি। ওকে, দ্যাটের আগে একটা অংশ পরে একটা অংশ, দুইটা অংশ হচ্ছে কি প্যাসিভ ফর্মে আছে। এখন আমাকে বুঝতে হবে যে এখানে আমি কোন পার্টটাকে কি করব। এখানে আমার দুইটাকেই অ্যাক্টিভ করতে হবে, যে কোনো একটাকে অ্যাক্টিভ করলে কিন্তু হবে না। তো ইট ইজ নোন টু মি, আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার যে রুল আছে, দ্যাটের আগে পরে দুইবার জাস্ট অ্যাপ্লাই করে দিই। ফর এক্সাম্পল, এই যে দ্যাটের মতো থাকলো। ওকে, মি হচ্ছে এখানে অবজেক্ট, চলে আসবে সাবজেক্টে, ঠিক আছে না? আই নো, তাহলে টুটা তো চলে যাবে,
ইজ যেহেতু আছে তার মানে এটা ছিল হচ্ছে কি ইনডিফিনিট টেন্সে, তাহলে আই নো, আই নো দ্যাট, ইট তো ইট ইজ নোন টু, আই নো দ্যাট ইট ইজ নোন টু মে দ্যাট, বা আই নো ইট ইজ নোন টু মি। আই নোকে যখন তুমি ইয়া করো তখন তোমার অবজেক্ট একটা আনতে হয় যে ইট ইজ নোন টু মি, যেহেতু এখানে কোনো কি অবজেক্ট নাই, তাহলে এই জন্য হচ্ছে কি এই ইট ইজটা এক্সট্রা আনতে হয়। এখন তো আমার এই অবজেক্টটার দরকার পড়তেছে না, ঠিক আছে না, মানে প্যাসিভে সাবজেক্ট, কিন্তু যখন অ্যাক্টিভে নিচ্ছি তখন তো সেটা অবজেক্ট, তো এই অবজেক্টটা আমার এখানে দরকার পড়তেছে না, তো আই নো হিসেবে রাখলাম আই নো দ্যাট। ওকে, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, এখানে অবজেক্ট হিসেবে আছে কলম্বাস, সাবজেক্ট বানাই দিই কলম্বাস। ওয়াজ ডিসকভার্ড, ঠিক আছে না, তাহলে এটা হচ্ছে ওয়াজটা কেটে যাবে, অক্সিলারি ভার্বটা উঠে যাবে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে চলে আসবে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। প্রিপোজিশনটা তো অবশ্যই উঠে যাবে, ওই বাইটা উঠে যাবে না, এই বাই উঠে যাবে, তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তো আই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম, অর্থাৎ আচ্ছা এগুলো আমি একটু মুছে দিই তাহলে দেখতে সুবিধা হবে, নইলে একটু এলোমেলো লাগতেছে, আর পাশে জায়গা নাই, পাশে জায়গা থাকলে আমি পাশে লিখে দিতাম। ওকে, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম, শি সেড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, তাহলে সে আমাকে বলেছিল যে তুমি সোমবারে কেন আসো না, মানে হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, তুমি সোমবারে আসো, এরকমই আর কি বোঝায় বাংলা করলে। ওকে, শি আস্কড মি, কেন আস্কড, কারণ এটা কি কোয়েশ্চেন, তো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিব তখন যদি আমার কি কোয়েশ্চেন থাকে তাহলে সেটাকে কি আমার অলওয়েজ অ্যাসার্টিভ করতে হবে, তাহলে শি আস্কড মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, শি আস্কড মি কোয়েশ্চেন, ঠিক, আস্কড মি, এরপরে দ্যাট, অলওয়েজ কি আসবো, দ্যাট আসবে, তাহলে শি আস্কড মি দ্যাট হোয়াই আই ডিড নট কাম অন মানডে, তাহলে শি আস্কড মি দ্যাট হোয়াই আই ডিড নট কাম অন মানডে, এখানে যেহেতু হচ্ছে কি ডোন্ট আছে সেটা কি হয়ে যাবে ডিড নট, যেহেতু প্রেজেন্ট ফর্মে থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করি, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট করি, বেসিক রুল। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব কি কি আছে এখানে, দুইটা বি ভার্ব, হিয়ার, রিচ, রিপেয়ার। ওকে, লেটস সি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য ডেস্ক। ওকে, এইখানে স্টুডেন্টরা ইউজুয়ালি যে ভুলটা করে থাকে এই আইটেমস ওয়ার্ডটা দেখে, আইটেমস দেখার পর তারা এখানে একটা প্লুরাল ভার্ব বসে, এখানে কিন্তু বলে দিছে যে বি ভার্ব বসবে, এইটুকু তো শিওর, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা থেকেই তো, তাই না, তাহলে দি লিস্ট অফ আইটেমস, তো যখনই দেখে যে আইটেমসের সাথে তো অলওয়েজ প্লুরাল বসবে, আইটেমস যেহেতু প্লুরাল ভার্বও প্লুরাল হওয়ার কথা, এই চিন্তা করে স্টুডেন্টরা এখানে প্লুরাল ভার্ব বসায় দেয়, তো ওইটা কিন্তু করা যাবে না, একটু খেয়াল করো, দ্য লিস্ট অফ আইটেমস, তাহলে এখানে অফ আইটেমস তুমি সরায় দাও, দ্য লিস্ট ড্যাশ অন দ্য ডেস্ক, এখানে কিন্তু আইটেমগুলোর কথা বলা হয় নাই, লিস্টটার কথা বলা হয়েছে, যে লিস্টটা টেবিলের ওপর আছে। সেম ভাবেই যদি এ বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ সোল্ড, অনেকেই করে কি এ বাস্কেট অফ অ্যাপলস দেখে, তাহলে অ্যাপল তো প্লুরাল, তো এখানে একবার কি ওয়ার বসায় দেয়, বাস্কেট অফ অ্যাপলস ওয়ার সোল্ড, এটা কিন্তু ভুল, বিক্রি হয়েছে কি বাস্কেট বিক্রি হয়েছে, কিন্তু এ বাস্কেট সিঙ্গুলার, তাহলে এটা হবে কি ওয়াজ। তো সেম ভাবেই এখানে দেখো লিস্ট অফ আইটেমস একটা লিস্ট, দি লিস্ট, ঠিক আছে,
ওই লিস্টের মধ্যে আইটেমগুলোর নাম লেখা আছে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে দ্য লিস্ট হচ্ছে আমার মূল সাবজেক্ট। তো সাবজেক্ট অনুযায়ী তো অলওয়েজ ভার্ব বসবে। তো তাহলে দ্য লিস্ট ইজ অন দ্য ডেস্ক, দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য ডেস্ক। নেক্সট, হি স্পিক্স অ্যাজ ইফ। ওকে, অ্যাজ ইফ এই শব্দটা যদি থাকে, অ্যাজ ইফ যদি থাকে, অলওয়েজ ভি টু বসে, এটা মাথায় রাখলে হবে। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। একটা এক্সাম্পল দিই, হি, আচ্ছা এইটাই তো সবচেয়ে কমন এক্সাম্পলটাই আসছে। আচ্ছা, তারপরেও এটা যেহেতু একটু চেঞ্জ করে দিই, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই হচ্ছে মূল বিষয়টা। যে মুহূর্তে তুমি দেখতেছো অ্যাজ ইফ আছে, তাহলে অ্যাজ ইফ এর পরবর্তী যে ভার্বটা আছে সেটাকে তুমি কি করবা, ভার্বের পাস্ট ফর্মটা বসাবা। তো এখানে দেখো, এখানে বি ভার্ব বসাইতে হবে। আমি এখানে হচ্ছে কি নো এর পাস্ট ফর্ম নিউ বসাইছি। তো এখানে তুমি দেখো হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য লিডার, তাহলে এখানে হিসাবে ইজ হওয়ার কথা, কিন্তু যেহেতু অ্যাজ ইফ আছে এই জন্য ওয়াজ হবে। ঠিক আছে, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য লিডার। এখন প্রশ্ন হইতে পারে যে এখানে পাস্ট ফর্ম কেন? এটার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিই, আই উইশ আই ওয়ার আ কিং। এইটা দেখো আর এটা দেখো, দুইটার মধ্যে সিমিলারিটি কি আছে? কোথাও আছে। এইটার মধ্যে এই যে দেখো, ওয়ার পাস্ট ফর্মের ভার্ব, এখানে ওয়াজ পাস্ট ফর্মের ভার্ব। এখন কথা হচ্ছে যে কেন এখানে ওয়ার বসলো, কেন এখানে ওয়াজ বসলো? এইটা একটা কল্পনা। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম, অসম্ভব। তাহলে এটা একটা অসম্ভব জিনিসকে চিন্তা করতেছে। তাহলে এখানে দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য লিডার, সে এমনভাবে কথা বলে যে সেই কি দলের নেতা। আদৌ কি সে দলের নেতা? না, সে কিন্তু মনে করে এটা সে দলের নেতা। তো এটা কিন্তু একটা কাল্পনিক বিষয়। ঠিক এই কারণেই এখানে ওয়াজ বসে, অসম্ভব একটা বিষয় সে নিজের মনে কল্পনা করে নিয়েছে। এইভাবেও তুমি এই জিনিসটা চিন্তা করতে পারো। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে কি ওয়াজ, এটা প্রেজেন্টে হওয়া সত্ত্বেও সেটা কি ওয়াজ বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। এই যে এখানে যে এক্সাম্পলটা দিলাম, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, আই লুক ফরওয়ার্ড টু। ওকে, আমি পুরোটা পড়ার আগেই এটা লিখতেছি, লুক ফরওয়ার্ড টু, তারপর উইথ এ ভিউ টু, তারপর উড ইউ মাইন্ড, এইগুলা যদি থাকে, এই ফ্রেজগুলা যদি থাকে, তাহলে মনে রাখবো অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়? ভার্ব প্লাস আইএনজি। ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1 দিয়ে বোঝাইলাম, ভি1 প্লাস আইএনজি বসবে। তাহলে এখানে দেখো, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন, তাহলে আমি দ্রুতই তোমার কাছ থেকে শোনার বিষয়টা কি চিন্তা ভাবনা করি আর কি। আই লুক ফরওয়ার্ড টু, তো লুক ফরওয়ার্ড টু আছে মানে ভার্বের সাথে আইএনজি বসায় দাও। তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে কি হিয়ারিং। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ওকে, নেক্সট, নো সুনার হ্যাড আই ড্যাশ হোম দেন শি লেফট। নো সুনার হ্যাড আছে যেহেতু, আর এখানে কিছু দেখারই দরকার নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দাও। তাহলে রিচ আছে, এখানে রিচকে তুমি করে দিবা কি রিচড। No sooner had I reached, no sooner had, hardly had, scarcely had, এটার কিন্তু কি রুল আছে, তাই না? তো no sooner had, hardly had, scarcely had যাই বসাও, এখানে ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দাও v3 অর্থাৎ রিচড, রিচকে রিচড করে দাও। নেক্সট হচ্ছে হি হ্যাড হিজ ড্যামেজড কার ড্যাশ লাস্ট নাইট।
এইটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, আমরা আরেকটা যখন রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করেছি সেইখানে, যখন আমি নিজে কাজটা করতেছি না, আমি আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছি। দেখো, হি হ্যাড হিজ ড্যামেজড কার ড্যাশ লাস্ট নাইট, তাহলে রিপেয়ার, এখানে কিন্তু সে রিপেয়ার করতেছে না, সে অন্য কাউকে দিয়ে রিপেয়ার করাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি আমার, আর তো এটা হবে কি রিপেয়ার্ড। কি হবে? রিপেয়ার্ড, অর্থাৎ আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হি হ্যাড হিজ ড্যামেজড কার রিপেয়ার্ড লাস্ট নাইট, অর্থাৎ সে গত রাতে তার ভেঙে যাওয়া গাড়িটি বা ড্যামেজ হয়ে যাওয়া গাড়িটি কি মেরামত করালো। নেক্সট, চেঞ্জিং সেন্টেন্স যদি আমরা দেখি, মাদার সেইড টু মি লিসেন টু ইয়োর এল্ডার্স, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে। ওকে, লিসেন টু ইয়োর এল্ডার্স, এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে মাদার হচ্ছে কি আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা যেভাবেই নাও তুমি, তাহলে উপদেশ দিয়েছেন। উপদেশ যেহেতু মাদার সেইড টু মি, তাহলে মাদার সেইড টু মিটা হয়ে যাবে হচ্ছে আমার মাদার অ্যাডভাইসড, কারণ কি এটা একটা অ্যাডভাইস, তো অ্যাডভাইসড মি দ্যাট, মাদার অ্যাডভাইসড মি দ্যাট। ওকে, লিসেন টু ইয়োর এল্ডার্স, তাহলে এখানে আমার করতে হবে কি, আই শুড লিসেন টু মাই এল্ডার্স। আই শুড, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য কি লিসেন টু মাই এল্ডার্স, তাহলে অ্যাডভাইসড মি দ্যাট আই শুড লিসেন টু মাই এল্ডার্স। এই তো হয়ে গেল, আমার পাস ফর্মে হয়ে গেল সুন্দর করে আনসার। দ্য বয় প্লিজড আস, দ্য বয় প্লিজড আস, আসের কি উই, তো উই এর সাথে ভার্ব হিসেবে কি হবে, দেখো প্লিজড পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা বসে হচ্ছে কি ওয়াজ ওয়ার, তাহলে উই যেহেতু প্লুরাল, উইর সাথে ওয়ার, তাহলে উই ওয়ার প্লিজড, মেইন ভার্বের ভিতরে প্লিজ হচ্ছে মূল ভার্ব, তো প্লিজড। ঠিক আছে, ওকে। আমি একটু আগে বলছিলাম নো এর সাথে কি টু বসে, আমরা ইউজুয়ালি হচ্ছে কি ভয়েসে বাই বসাই, বাই প্লাস অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট, তো যেহেতু প্লিজ হচ্ছে ভার্বটা, মনে রাখবা প্লিজের সাথে বসে হচ্ছে উইথ, প্লিজড উইথ, তাহলে উই ওয়ার প্লিজড উইথ দি বয়। এখানে প্লিজ মানে হচ্ছে কি দয়া করে বা ওইরকম কিছু না, সন্তুষ্ট বুঝাইছে আর কি, তাহলে উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়, প্লিজের সাথে অলওয়েজ প্রিপোজিশন হিসেবে আমরা কি উইথ বসাবো। আমরা সাধারণত কি ভয়েসের ক্ষেত্রে বাই বসাই, সে বাই না বসে এখানে উইথ বসাবো, নো এর সাথে টু বসাবো। ওকে, এটাও গেল। তুমি পড়াশোনায় অবহেলা করো কেন, এটা তো ইংরেজিতে ট্রান্সলেট করতে বলছে, হোয়াই ডু ইউ, অবহেলা আমরা নেগলেক্ট বলি পড়াশোনার ক্ষেত্রে, নেগলেক্ট ইয়োর স্টাডিজ। তাহলে এই হচ্ছে আমার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। নেক্সটে যদি আমরা দেখি, আয় বুঝে ব্যয় করো, এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে যেটা লিটারাল ট্রান্সলেশন হয়, স্পেন্ড অ্যাকর্ডিং টু ইউর ইনকাম, এটা আমরা করতে পারি। তাহলে স্পেন্ড অ্যাকর্ডিং টু ইউর ইনকাম, এটা একটা আনসার হইতে পারে, যেটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, যে আয় বুঝে ব্যয় করো। অথবা আমরা যদি এটাকে একটা প্রোভার্ব হিসেবে চিন্তা করি, প্রোভার্ব বা হচ্ছে কি প্রবাদ, প্রবাদ হিসেবে যদি আমরা এটাকে চিন্তা করি, তাহলে এটা ট্রান্সলেশন হয় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। এই হচ্ছে আর একটা ট্রান্সলেশন, যেটা হচ্ছে কি একটা প্রবাদ বা প্রোভার্ব আর কি, যেটা আমরা বাংলাতে বলি আয় বুঝে ব্যয় করো, ইংরেজিতে হয় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, বাংলায় আয় বুঝে ব্যয় করো। পরবর্তীতে কি আছে আমরা একটু দেখি, পরবর্তীতে আছে হচ্ছে প্রিপোজিশন।
ওকে, প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সিচুয়েশন অনুযায়ী আমরা সাধারণত কি প্রিপোজিশনগুলো বসাবো। ওকে, এখানে দেখি উই হ্যাভ এ লট অফ থিংস ইন কমন, কোথায় আছে? মিউজিকে। তাহলে উই হ্যাভ এ লট অফ থিংস ইন কমন কোথায়? মিউজিকের মধ্যে। তাহলে আমরা এখানে দিতে পারি ইন। উই হ্যাভ এ লট অফ থিংস ইন কমন ইন মিউজিক। নেক্সটে যদি বলি হি ইজ টল ড্যাশ হিজ এজ, এখানে তোমাকে চিন্তা করতে হবে যে আসলে কি বুঝাইছে। হি ইজ টল ড্যাশ হিজ এজ মানে হচ্ছে বয়সের তুলনায় সে হচ্ছে কি লম্বা। তাহলে এইরকম যদি হয় তাহলে দেবা ফর। হি ইজ টল ফর হিজ এজ, অর্থাৎ সে তার বয়সের তুলনায় লম্বা। দ্য টাস্ক ড্যাশ আস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা সাধারণত অনেকেই করে কি ইন ফ্রন্ট অফ বসায় দেয়, যেহেতু আমাদের সামনে আছে চিন্তা করে আর কি। তো এই ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু হচ্ছে 3 ডাইমেনশনাল পাবো, অর্থাৎ হচ্ছে ধরাছোঁয়ার মধ্যে থাকবো একটা মানুষ, বাড়িঘর, বস্তু, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত ইন ফ্রন্ট অফ বসাই। কিন্তু যখন এরকম কাজের কথা বলা হবে দ্য টাস্ক, সেক্ষেত্রে বিফোর বসানো সবচেয়ে ভালো। দ্য টাস্ক বিফোর আস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হি ওয়ার্কড ড্যাশ মি উইদাউট স্পিকিং। হি ওয়ার্কড উইথ মি উইদাউট স্পিকিং, সে আমার সাথে হাঁটলো কথা বলা ছাড়াই। একটু অদ্ভুত শোনায়, তাই না? তাহলে আমার সাথে দেখা হয়েছে এরকম একটা মোমেন্টে সে কথা না বলে চলে গেছে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে পাস্ট। হি ওয়াকড পাস্ট মি উইদাউট স্পিকিং, সে আমার সাথে কথা না বলেই চলে গেল। অথবা হি ওয়াকড উইথ মি উইদাউট স্পিকিং উইয়ার্ড মনে হয়, এই জন্য পাস্ট দেওয়াটাই বেটার। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার একটা আনসার বলা যায়। নেক্সটে স্পিক ক্লিয়ারলি ড্যাশ দ্য মাইক্রোফোন, কোথায় কথা বলবে? মাইক্রোফোনের মধ্যে। তাহলে স্পিক ক্লিয়ারলি ইন টু দ্য মাইক্রোফোন। এখন কথা হচ্ছে ইন কেন নয়, দেখো যখন আমি এই যে এখন যদি আমি একটু বলি নিজের ক্ষেত্রে, যে আমি এই রুমে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি এই রুমের মধ্যে আছি, আই এম ইন দিস রুম। ঠিক আছে, কিন্তু আমি যখন মাইকে কথা বলতেছি বা মাইকের কথাটা পরে আসতেছি, ধরো আমি এই রুমটাতে প্রবেশ করতেছি, তাহলে আই এম গোয়িং ইন টু দ্য রুম। তো আমি যখন কথা বলতেছি কথাটা তো মাইক্রোফোনের ভিতরে যাবে, তো ঠিক এই জন্য ইনটু। যদি মাইক্রোফোনের মধ্যে থাকতো কথাটা তাইলে হয়তো ইন, যেহেতু আমি কথাটা বলবো সেটা মাইক্রোফোনে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে ইনটু। যেমন রুমে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু, যদি আমি রুমে অবস্থান করি তাহলে সেটা হচ্ছে কি ইন। আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি আমরা দেখি এমসিকিউ, দ্য ইডিয়ম ব্রিং টু বুক মিনস, ব্রিং টু বুক মানে হচ্ছে টু পানিশ, অর্থাৎ ব্রিং টু বুক অর্থাৎ আইনের আওতায় নিয়ে আসা আর কি। তো সেক্ষেত্রে টু পানিশ দিতে পারো, ব্রিং টু বুক যা হচ্ছে রুলস আছে সেই রুলের মধ্যে তাকে নিয়ে আসা, টু পানিশ দেওয়া যায়। ওকে, ক্যাটাস্ট্রফ কারেক্ট স্পেলিং, ক্যাটাস্ট্রফের কারেক্ট স্পেলিং হচ্ছে CATA, ক্যাটাস্ট্রফ। ওকে, স্পেলিং এর ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা মূল স্পেলিং এর অপশনগুলো না দেখে জাস্ট ওয়ার্ডটার আইডিয়া নিয়ে মাথায় সেটা নিজে মনে চিন্তা করে ফেলা। অপশন দেখলে কনফিউজ হওয়া খুবই সহজ, অপশন দেখলে কনফিউজ হইতেই হয় স্পেলিং এর ক্ষেত্রে অলওয়েজ। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি অনেক বছর ধরে মনে করো যে কোনো একটা ওয়ার্ড যেটার স্পেলিং তুমি জানো ইজি, সেটাও তোমার অনেক সময় হয় কি অপশন দেখলে ভুল হইতে পারে। সেক্ষেত্রে নিজের মনে মানে জাস্ট শব্দটার আইডিয়াটা নিয়ে ওইটা নিজের মনে বানানটা চিন্তা করে ফেলা, কোথাও লেখার সুযোগ থাকলে একটু করে লিখে ফেলা। ঠিক আছে, যে বানানটা আসলে কেমন। তো এই আইডিয়াটা কেন কাজে আসে? এই আইডিয়াটা কাজে আসে কারণ অনেক বছর তুমি কিন্তু অনেক বানান লিখছো, তো তুমি নিজে হয়তো চিন্তা করে বানান দেখলে কনফিউজ হয়ে যাবে, কিন্তু তুমি নিজের অজান্তেই অনেক বানান তুমি কারেক্টলি লিখে আসছো, জানো, তো তোমার কলম কিন্তু জানে যে বানানটা আসলে কেমন। তো সেই ক্ষেত্রে তুমি যদি অপশন দেখো তাহলে কনফিউজ হওয়া সহজ, কিন্তু যদি নিজে একবার লিখে ফেলো হাতে বানানটা, তাহলে কিন্তু তোমার কলম তোমাকে কারেক্ট স্পেলিংটা দিবে। তা ওই স্পেলিংটা লিখবা, লেখার পর তুমি দেখবা যে আসলে কি কারেক্ট আনসার কোনটা। ফর এক্সাম্পল একেবারে বেসিক একটা দিয়ে দেখি, এই যে রিসিভ, এই রিসিভ বানানটা হচ্ছে যদি একটু এদিক সেদিক করে দেওয়া হয় কনফিউজ হয়ে যাওয়া সম্ভব, কিন্তু তুমি যদি নিজে লেখো রিসিভ বানান যে
এভাবে লিখলাম, তোমার কলম কিন্তু সবসময় কারেক্ট বানানটাই লেখার জন্য অভ্যস্ত, তো তোমার কারেক্ট বানানটাই কিন্তু সবসময় লিখবে। তো এটা মাথায় রেখে বানানটা লিখে ফেলা ভালো, তাহলে স্পেলিং এর মার্ক ভুল যায় না আর কি। এমনিতে অপশন দেখলে কনফিউজ হওয়া সহজ। ওকে, অ্যাডজেক্টিভ অফ মাইট, মাইট মানে হচ্ছে শক্তি, তাহলে শক্তি। ওকে, দ্য অ্যাডজেক্টিভ অফ মাইট শক্তি, তাহলে এটা হচ্ছে শক্তিশালী, বাংলাটা পাচ্ছিলাম না। ওকে, তো শক্তিশালী যদি আমি লিখি তাহলে মাইটি, মাইটি রাজু। ওকে, তো মাইট, মাইটি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইয়ার অনেস্টি ইজ, অনেস্টি ধরা ছোঁয়া যায় না, কিন্তু এটা হচ্ছে একটা নাউন হিসেবে বসছে, তাহলে এটা বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলায় বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য, তাহলে এই অনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্লিজ ইউজিং প্রিফিক্স, অর্থাৎ সামনে কিছু বসায় আমাকে প্লিজের অ্যান্টোনিম আনতে হবে, তাহলে প্লিজ মানে হচ্ছে আরাম সন্তুষ্টি, তাহলে আমি যদি বলি ডিস প্লিজ, তাহলে এই ডিস হচ্ছে আমার প্রিফিক্স, তাহলে আমি এই যে প্রিফিক্স বসানোর মাধ্যমে অ্যান্টোনিম লিখে ফেললাম, তাহলে এই হচ্ছে তোমার আনসার। তাহলে ব্রিং টু বুক, টু পানিশ, ক্যাটাস্ট্রফ বানান লিখলাম মাইট, মাইটি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর প্লিজ প্রিফিক্স যুক্ত করলে ডিসপ্লিজ। ওকে, নেক্সট আমরা যদি যাই, ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস, আবারও ট্রান্সফরমেশন, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে এই যে দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, যে যদি এ থাকে, ঠিক আছে, এ ভেরি বিউটিফুল, তাহলে এক্ষেত্রে অলওয়েজ হোয়াট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু করবা। আমরা একটা করছিলাম না গর্জিয়াস সানসেট, তো গর্জিয়াস সানসেটে কিন্তু এ ছিল না, এই জন্য আমরা হাউ দিয়ে শুরু করছিলাম, তো যেহেতু এ আছে এখানে একটা, তাহলে এটা হোয়াট দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো, তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে এই হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি এ থাকে তাহলে হোয়াট এ, যদি এ না থাকে তাহলে হাউ, আর ভেরিটা তো অবশ্যই উঠেই যাবে, কারণ আমরা এই যে এইটা থেকে যখন আমরা করব তখন হচ্ছে কি ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, তো এক্সক্লামেশনের পরিবর্তে তখন আমরা ভেরি অথবা গ্রেট আনি, তো যেহেতু এক্সক্লামেশনের পরিবর্তে আনি সেক্ষেত্রে এখান থেকে আমি কি তুলেও নিব, তাহলে এখানে ভেরিটা উঠে যাবে, তাই না, বাকি সব কিছু সেমই থাকবে। এই যে হোয়াট, এখানে ইট ইজটা চলে যাবে কি লাস্টে, আর এখানে নতুন করে একটা এন্টার নেবে হোয়াট, তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এ হচ্ছে আনসার। ওকে, নেক্সট, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ কঠিন পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবা না। তাহলে এখানে অনেকভাবেই করা যায়, এটা বেসিক যদি আমরা করতে চাই, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড you cannot prosper in life. If you do not work hard, you cannot prosper in life. বাস, এটাও দিতে পারো, আবার if প্লাস নট, ঠিক আছে, if প্লাস নট এই দুইটার জন্য একটা রিপ্লেসমেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি জানো, আনলেস, তাহলে ইউ ক্যান নট প্রসপার ইন, তাহলে এই হচ্ছে দুইটা মেথড, একটা হচ্ছে ইফ ইউ ডু নট দিয়ে তুমি লিখতে পারো, অথবা কি আনলেস নিয়ে আসলা সরাসরি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট কি প্রসপার ইন লাইফ, যেইটাই করো দুইটাই কারেক্ট আনসার হবে। তো উইদাউট যদি থাকে আর কি, আর যদি বাই থাকে তাহলে ইফ দিয়ে সরাসরি করতে পারো, যে বাই ওয়ার্কিং হার্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড,
দ্যাটস অল। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, সেক্ষেত্রে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখানে খেয়াল রাখতে হবে যে ক্যানটার ক্ষেত্রে যদি ক্যান দেখো তাহলে অলওয়েজ এটা ইফ দিয়ে বা ইফ অথবা নট অথবা আনলেস আর কি, ইফ প্লাস নট অথবা আনলেস। আনলেস শব্দের মানে হচ্ছে কি ইফ এর সাথে নট যুক্ত আছে। ওকে, নেক্সট আমরা যদি দেখি জেরি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে জেরি ইজ দ্য বেস্ট, দি বেস্ট যেহেতু আছে দি যুক্ত সুপারলেটিভ সেন্টেন্স, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বসে হচ্ছে কি নো আদার, নো আদার বয় ইন দি ক্লাস, নো আদার যেহেতু বসাইছি আমি নো আদার বয় সিঙ্গুলার, তাহলে হতে হবে কি ইজ অ্যাজ গুড অ্যাজ জেরি। যদি ওয়ান অফ দি থাকতো তখন আমি বসাইতাম ভেরি ফিউ, এখানে হয়তো কি বয়েজ আর ওইটা হয়তো কি প্লুরাল, আর এইটুকু মাথায় রাখলে হবে। দুইটাই তো দি যুক্ত সুপারলেটিভ সেন্টেন্স, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ সেন্টেন্স। ওকে, এটাকে আমি পজিটিভ করলাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জেরি। আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল, এটাকে আমি ইনডাইরেক্ট করবো, আচ্ছা আমি এটা একটু মুছে দেই। ওকে, যেহেতু ডিড দিয়ে কোয়েশ্চেন হচ্ছে, এটা একটা কোয়েশ্চেন তাই না, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অলওয়েজ এটাকে অ্যাসার্টিভ করি, আর এখানে সেটটাকে কি করব আমরা আস্কড করে দিব, তাহলে আই আস্কড দি বয় ডিড ইউ গো টু স্কুল, এটাকে আমার করতে হবে কি অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করতে হলে ইফ হি, ডিড যেহেতু আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, সেটাকে আমরা করব কি পাস্ট পারফেক্ট, তাহলে হি had gone to school, তাহলে did you go to school টা হয়ে যাবে I asked the boy if he had gone to school. Okay, next he will write a letter, তাহলে he will write a letter, a letter হচ্ছে কি আমার অবজেক্ট, a letter, will যেহেতু আছে এটা হবে কি will be, write আছে সেটা হয়ে যাবে হচ্ছে written, হি আছে তাহলে এটা হবে হচ্ছে প্রিপজিশন আসবে বাই, আর হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে এ লেটার উইল বি রিটেন বাই হিম, দ্যাটস অল। ওকে, নেক্সট আমরা যদি যাই মেক সেন্টেন্স উইথ মিনিং, অর্থাৎ অর্থ সহ, এট এ লস, বিলো পভার্টি লাইন, কল ইন কোয়েশ্চন, ডাই ইন হারনেস, ফুলস প্যারাডাইস, এগুলো হচ্ছে কি আমার ইডিওমেটিক ফ্রেজই বলা যায়। এগুলোর ক্ষেত্রে যদি আমরা লিখি he is at a loss, অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হয়েছে, he is at a loss কিসের জন্য, কি ফর বাইং দ্যাট কার, এটা দিয়ে দিই আমরা যে ওই গাড়িটা কেনার কারণে তার ক্ষতি হয়েছে। আমার তো কোনোভাবে হচ্ছে কি মিনিংফুল একটা সেন্টেন্স হইলেই হচ্ছে। বিলো পভার্টি লাইন, দ্য পিপল অফ ভিলেজ বা রুরাল এরিয়া দিই, দ্য পিপল অফ রুরাল এরিয়া আর মোস্টলি বিলো পভার্টি লাইন, অর্থাৎ প্রান্তিক অঞ্চলের মানুষ, প্রান্তিক অঞ্চলে বসবাসকৃত মানুষই সাধারণত কি দারিদ্র সীমার নিচে বসবাস করে বা নিচে আছে। কল ইন কোয়েশ্চন, হি ওকে হিজ অনেস্টি, ঠিক আছে, হিজ অনেস্টি ওয়াজ কল্ড ইন কোয়েশ্চন, অর্থাৎ তার সততা নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ তার সে কি আসলেই সৎ কিনা সেই বিষয়টা নিয়ে সন্দেহ আছে। ডাই ইন হারনেস, মাই ফাদার ডাইড ইন হারনেস অফ পভার্টি, দাও ডেট দাও, যেটা ইচ্ছা সেটাই দাও। ওকে, ফুলস প্যারাডাইস, ফুলস প্যারাডাইস মানে হচ্ছে কি বোকার স্বর্গ, থিঙ্কিং ওকে হি সহজভাবে দিয়ে দিই, হি লিভস
in a fool's paradise is to think না, আমরা অন্য কিছু দেই। হি লিভস ইন এ ফুলস প্যারাডাইস, এটা দিলেও হয়, ঠিক আছে, যে সে বোকার স্বর্গে বাস করছে। তবে এটাকে হচ্ছে দুই পার্টে দেওয়া সবচেয়ে ভালো আর কি, কমপ্লেক্স করে দেওয়া সবচেয়ে ভালো। ওকে, এটাকে আমরা শুরুতে আনি। দেখো শুরুতে আমরা এস হি বিলিভস হি উইল পাস without studying comma he lives in a fool's paradise, অর্থাৎ সে মনে করে যে যেহেতু সে বিশ্বাস করে যে সে পড়াশোনা ছাড়াই পাশ করতে পারবে, সে বোকার স্বর্গে বাস করছে। সিম্পল একটা আনসার। ওকে, ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস। দো জিম ওয়াজ পুর হি ওয়াজ হ্যাপি। এটা আগে জিম, ও না, জিম ওয়াজ পুর বাট হ্যাপি দিলে হচ্ছে এ হয়ে যায়, কি বলে, কম্পাউন্ড হয়ে যায়। এটা হবে ইন স্পাইট অফ। ইন স্পাইট of being poor, Jim was happy. যদি ওই মানে পুরো সেন্টেন্সটাই আসলে একটু কন্ট্রাডিক্টরি। যেমন দেখো, যদি বলি ইন স্পাইট অফ বিং পোর জিম ওয়াজ হ্যাপি, এটাকেই দেখো দো জিম ওয়াজ পোর হি ওয়াজ হ্যাপি। তো এখানে দেখো জিম গরিব কিন্তু কি সে সুখী। তো এরকম কোনো শর্ত আছে কি গরিব হইলে সুখী হওয়া যাবে না? তাই না? গরিবরাই তো মোস্টলি সুখী হয়। আসলে এটা হুদাই দিছে আর কি। এই জিনিসটা হি ইজ পুর বাট অনেস্ট, ঠিক আছে, এই সেম জিনিসটা গরিব হইলে সৎ হওয়া যাবে না, এটা তো কোনো কথা নাই, তাই না? কিন্তু আমরা এটাই ছোটবেলা থেকে পড়ে আসছি। যাই হোক, এটার ক্ষেত্রে দেখো ওয়াজ বিইং করে দিবা, ঠিক আছে, ইন স্পাইট অফ নিয়ে আসবো অথবা ডেসপাইট আনবা, ঠিক আছে, ফোর দোটা উঠে যাবে। যেহেতু আমার একটা সাবজেক্ট লাগবে, জিমরে নিয়ে আসো এখানে, তাহলে এই যে জিম হিয়ার পরিবর্তে আমার কি এই হিটা রিপ্লেস করে ফেলবো এই জিমকে। তো এই জিম হি ওয়াজ হ্যাপি, জিম ওয়াজ হ্যাপি। ওকে, নেক্সট, শি ওয়াজ টু বিজি টু মিট হিম। তাহলে শি ওয়াজ বিজি, তাই না, শি ওয়াজ বিজি and she could not meet him. কেন কুড নট? যেহেতু এখানে ওয়াজ আছে, এই কারণে কি এখানে কুড নট। চাইলে এন্ড এর পরে সো দিতে পারো, যে এন্ড সো, এবং তাই, ঠিক আছে, এন্ড অর বাট সো এন্ড সো যেটা ইচ্ছা ব্যবহার করা যায়। তো এখানে এন্ড এর সাথে সো দিলে কি বাক্যটা উপরে একটু জোর পড়ে আর কি, আবার এন্ড দিয়েও হয়, শুধু এন্ড দিয়েও হয়। তাহলে শি ওয়াজ বিজি অ্যান্ড শি কুড নট মিট হিম, শি ওয়াজ বিজি অ্যান্ড সো শি কুড নট মিট হিম। Okay, because of his killing the bird, the old sailor suffered a lot. এখানে the old sailor suffered হওয়ার কথা, suffer হওয়ার কথা না। Okay, because of his killing the bird, the old sailor suffered a lot. তাহলে এই ক্ষেত্রে আমার এটাকে করতে বলছে কি কমপ্লেক্স। তাহলে as he killed the bird, the old sailor suffered a lot. এটাও দেওয়া যায়, ঠিক আছে, এটাই দিয়ে দিই আমরা সহজ হিসাব যেটা। As the old sailor killed the bird, he suffered a lot. এটা হচ্ছে তোমার আনসার। নলেজ ইজ পাওয়ার। ওকে, এটা যদি কমপ্লেক্স করো তাহলে হচ্ছে ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। আর যদি এখানে করো এটা এভাবে করা লাগবে, নলেজ is power and it is known to all. বাস, দ্যাটস অল। নলেজ এবং এটা সবাই
জানে, কারণ সরাসরি তুমি কোনোভাবেই নলেজ আর পাওয়ারে এইরকম সেন্টেন্সকে তুমি কোনোভাবেই কম্পাউন্ড করতে পারবা না। ওবে ইউর টিচার অর ইউ উইল বি পানিশড। তাহলে আনলেস ইউ ওবে ইউর টিচার ইউ উইল বি পানিশড। অর্থাৎ যদি তুমি তোমার টিচারকে কি মেনে না চলো তাহলে শাস্তি পেতে হবে। তাহলে এই তো অর যেহেতু আছে এখানে, তাই না, অথবা নতুবা আর কি, নতুবা অথবা বলতেছি, ও এই ক্ষেত্রে নতুবা আর কি। তাহলে এখানে নেগেটিভ যেহেতু আছে তাহলে ইফ প্লাস নট, সেটার পর আমরা কি আনলেস দিয়ে দিলাম, কমপ্লেক্স করতে বলছে, আনলেস ইউ ওবে ইউর টিচার ইউ উইল বি পানিশড। এরপরে যদি আমরা যাই, মেক সেন্টেন্সেস উইথ মিনিং। অল ইন অল, এ বেড অফ রোজেস, ক্রাইং নিড, এ ম্যান অফ ওয়ার্ড, এট হ্যান্ড। আচ্ছা, এখানে তাহলে আমাদের মিনিংগুলোও তো জানতে হবে। আচ্ছা, আর আমি তো মনে হয় আগেরটা মিনিং বলে দিয়েছিলাম, তাই না? ওকে, সমস্যা নেই, আমরা এটার ক্ষেত্রে কি মিনিং সহই করবো। আমাদের কি কি আছে এখানে? অল ইন অল, এ বেড অফ রোজেস, ক্রাইং নিড, এ ম্যান অফ ওয়ার্ড, এট হ্যান্ড। আমরা যদি মিনিংগুলা দেখি, অল ইন অল মানে হচ্ছে অ্যাজ এ হোল, বা হচ্ছে একেবারে সম্পূর্ণ, ডিভোটেড আর কি, এইভাবে যদি চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রে আমরা করতে পারি কি, দ্য ক্যাপ্টেন ইজ অল ইন অল টু দ্য টিম। অর্থাৎ সে একদম ডিভোটেড আর কি তার টিমের প্রতি, তাই না? তাহলে অল ইন অলের যদি তুমি দাও মিনিং লিখতে পারো এজ এ হোল, একেবারে সম্পূর্ণ রূপে। ওকে, এ বেড অফ রোজেস মানে হচ্ছে কি, যেমন পুষ্পসজ্জা নয়, আমরা তো পড়ছি, তাই না? মানে হচ্ছে পুষ্পসজ্জা বলা যায় এটাকে, যে হচ্ছে আরামদায়ক কোনো কিছু না আর কি, নট দ্যাট মাচ কমফোর্টিং আর কি। বেড অফ রোজ মানে হচ্ছে কি খুবই আরামের কোনো কিছু, কমফোর্ট, আমি একদম হেসে খেলে কোনো একটা জিনিস পেয়ে গেলাম এইরকম বোঝায় আর কি। তো এই ক্ষেত্রে আমরা একটা সবসময় পড়ে থাকি, এই জিনিসটা একেবারে পরিচিত, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয়। এইটার সিমিলার কিন্তু একটা আছে, যেমন এটা হচ্ছে কি নট এ বেড অফ রোজেস, তুমি চাইলে ওই রকম আমরা আরেকটা পড়ছি কিন্তু, লাইফ ইজ এ বেড অফ থ্রোনস। বেড অফ, অর্থাৎ জীবন কণ্টক সজ্জা মানে হচ্ছে কাটা আর কি, থর্ন শব্দ অর্থ কি কাটা না, তো জীবন কাটার বিছানা। তো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা হচ্ছে তোমার একটা ক্রাইং নিড মানে হচ্ছে অবশ্য প্রয়োজনীয়। তাহলে আমরা কি বলতে পারি, বাংলাদেশের জন্য ক্রাইং নিড কি, স্টেবল গভর্নমেন্ট হইতে পারে। ওকে, আমরা এডুকেশন লিখি, এডুকেশন ইজ এ ক্রাইং নিড ফর বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা একেবারে অবশ্য প্রয়োজনীয়। এ ম্যান অফ ওয়ার্ড, এটা তো আমাদের সবার পরিচিত, তো আমি লিখি মাই ফাদার ইজ এ ম্যান অফ ওয়ার্ড। যে ব্যক্তি নিজের কি দেওয়া কথা রাখে। অ্যাট হ্যান্ড মানে সন্নিকটে বা নিকটে বা নিকটবর্তী, যাই দাও, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা যদি সেন্টেন্স মেক করি, দ্য এক্সাম ইজ অ্যাট হ্যান্ড, সো উই শুড স্টাডি। অর্থাৎ এক্সাম আমাদের খুবই নিকটে, দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর আমরা সাধারণত বলি না, ওই সেম জিনিসটাই এখানেও তুমি বলতে পারো। তো দ্য এক্সাম ইজ অ্যাট হ্যান্ড, সো উই শুড স্টাডি। এক্সাম চলে এসেছে, এজন্য আমাদের পড়াশোনা করা উচিত। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তোমাদের ইংলিশ কীরকম প্রশ্ন আসতে পারে সেই অনুযায়ী বিগত বছরে কি আসছে, যেমন এটা ছিল 20-21 কোয়েশ্চেন। তো এরকমভাবে আমরা কিন্তু মোটামুটি কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলেছি ইতিমধ্যে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।